আমি এখন আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে রয়েছি। এটা বর্তমানে আর কি একটা মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। তা এখানে আসতে গেলে সবার প্রথমে আপনাকে আর কি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে। এখন যেহেতু মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, তাই চেষ্টা করবেন মেট্রো রেল ধরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে সামান্য হেঁটে হাজরা মোড়ে পৌঁছে সেখান থেকে অটো বাস যা হোক ধরে 10 টাকা ভাড়া দিয়ে 2-4 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। এই হলো হচ্ছে আলিপুর মিউজিয়াম। এখানে আর কি সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যা আত্মবলিদান দিয়েছে সেই সমস্ত তাদের ইতিহাস নিয়েই আর কি এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। চলুন আস্তে আস্তে সব দেখা যাক। চলুন তাহলে যাওয়া যাক। দুপাশে গাড়ি টাড়ি আসছে, সব দেখে পার হতে হবে। নিজস্ব গাড়ি নিয়ে গেলেও পার্কিং এর কোনো অসুবিধা নেই। আচ্ছা, টাইমিং হচ্ছে এই যে সকাল 11টা থেকে বিকেল 5:30। লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে টুয়েসডে থেকে ওয়েডনেসডে। এই হচ্ছে সব টাইমিং। টিকিট হচ্ছে 30 টাকা পার হেড, আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 100 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড স্টার্ট হচ্ছে 6টা আর সেকেন্ড শো হচ্ছে 7টা। ব্যাস, চলুন। সোমবার মিউজিয়াম বন্ধ থাকে। আচ্ছা, এখানে বাইরের খাবার পুরোপুরি নিষিদ্ধ। আগেই দেখালাম লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের জন্য 100 টাকা, মিউজিয়ামের জন্য 30 টাকা। 1906 সালে 15.2 একর জায়গা নিয়ে আলিপুর সেন্ট্রাল জেলটি তৈরি করা হয়। 2019 সালের 20 ফেব্রুয়ারি সংশোধনাগার হিসাবে কাজকর্ম সব বন্ধ হয়ে যায় এবং এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। তারপর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমি একেবারে দুটো টিকিট কেটে নিয়েছি। একটা হলো সাধারণ এন্ট্রি, সেটা হলো 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড 100 টাকা। সব দেখে একেবারে বেরোবো। মিউজিয়ামটি বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন ফাঁসির মঞ্চ, নেতাজি কক্ষ, ডক্টর বিসি রায় কক্ষ, নেহরু কক্ষ, দেশবন্ধু কক্ষ, দেশপ্রিয় কক্ষ ইত্যাদি। এসবই দেখতে পাবেন আজকের আমার ভিডিওতে। তবে এই সব দেখতে আমার কিন্তু অনেক সময় লেগেছিল, প্রায় 2-3 ঘন্টার উপর। এগুলো সব হচ্ছে সোজা। আর এদিকেও আছে ম্যাপ। এই দিক থেকে শুরু। আগে ফাঁসির মঞ্চের দিকে যাওয়া যাক। বাংলা ইংলিশ দুটোতেই লেখা আছে। আলিপুর জেল মিউজিয়ামটি ব্রিটিশ আমলের কত নৃশংসতা, বর্বরতার নীরব সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে। তাই এখানে এলেই বুঝতে পারবেন। রাইটার সামলায় মহান বিপ্লবী বিনয় কৃষ্ণ বোস এবং বাদল গুপ্ত মৃত্যুবরণ করলেও দীনেশ গুপ্ত প্রাণে বেঁচে যান। ভারত মাতার এই সুযোগ্য পুত্রকে 7ই জুলাই 1931 সালে ব্রিটিশরা এই জেলে ফাঁসিতে ঝোলায়।
ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকেই এই নেতাজি সেল, বিধানচন্দ্র সেল কিংবা চিত্তরঞ্জন দাস সেল অবস্থিত। এই যে এই সমস্ত কারাগারে স্বাধীনতা সংগ্রামীবিদরা বন্দি থাকতেন। এটা হলো নেতাজি কক্ষ। নেতাজি সেল এই দেখুন। নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে বন্দী ছিলেন 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত। দেশবন্ধু এখানে বন্দী ছিলেন 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত। এই হচ্ছে দেশবন্ধু স্যার। দেশপ্রিয় বন্দী ছিলেন 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 সাল পর্যন্ত। এইসব দেখে না গায়ে কাঁটা দিচ্ছে, বিশ্বাস করুন। আচ্ছা, মহান বিপ্লবীরা যে স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে আত্মবলিদান দিয়েছিল, আচ্ছা আমরা কি তার 1% পূর্ণ করতে পেরেছি? আপনারাই বলুন। এখানকার উঁচু উঁচু প্রাচীরগুলিতে একটু কান পাতলেই তখনকার মহান বিপ্লবীদের আত্মত্যাগের করুণ কাহিনী শুনতে পাবেন। এই হলো নেহেরু সেল। কার মূর্তি ইন্দিরা গান্ধীর মতো লাগছে। নেহেরুজি এখানে বন্দী ছিলেন 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 সাল পর্যন্ত। তার কন্যা ইন্দিরা গান্ধী মাঝে মধ্যে এখানে দেখা করতে আসতেন। ডক্টর বিধানচন্দ্র রায়। এটা মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণে বর্ধিত রূপ। ভারত মাতার বীরপুত্ররা স্বাধীনতা অর্জনের জন্য যে বিরামহীন সংগ্রাম চালিয়েছিল তারই কয়েকটা দৃষ্টান্ত প্রমাণ সহযোগে এখানে রাখা আছে। রাইটার্স বিল্ডিং আক্রমণ। বই বোমা পাঠানো হয়েছিল ডিএইচ কিংসফোর্ডকে 1908 সালে। বন্দুক, পিতলের বোমার খোল শিবপুরে নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে 1 সেপ্টেম্বর 1913 সালে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এই দেখুন, এই যে ঢাকা ষড়যন্ত্র মামলারও এখানে নথিপত্র আছে। চার্লস ডেগাটের ওপর হামলা 1930 সাল। দেখা যাক কি কি ব্যবহার করেছে। দেখুন, পিস্তলের গুলি, অ্যালুমিনিয়ামের বোমা। দীনেশ চন্দ্র গুপ্তের কাছে পাওয়া যায় 6টি 32 বোরের কার্তুজ।
ভাবা যায়। চার্চটিঘাটের জীবন টায়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই টায়ার এখনো রয়েছে। এমনিতে তো স্বাধীনতা সংগ্রামীদের বিশেষ মনে পড়ে না, ওই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আর 15ই আগস্ট, মানে যদি মনে পড়ে এই দিনগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আসুন না একবার এখানে, স্মরণ করতে পারবেন ওনাদের আত্মত্যাগের। কি আসবেন তো? সাধারণ বন্দীদের এখানে রাখা হতো, কিরকম অস্বাস্থ্যকর পরিবেশ দেখুন। দেশ স্বাধীন হলো, নেতা মন্ত্রী তো প্রচুর পেলাম, কিন্তু রাষ্ট্রনায়ক পেলাম কোথায়? কি বলেন? বিদ্রোহী কবি নজরুল ইসলাম 1922 সালে 1 বছর কারাবাসের শাস্তি মাথায় নিয়ে এই আলিপুর জেলে আসেন। জেলে বসেই তিনি তার লেখা চালিয়ে যান। চিন্তা নেই, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। ঘুরতে ঘুরতে আর দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু মন ভরবে না। প্রদর্শনী কক্ষ, এখানে খাবার দাবারও সুবন্দোবস্ত আছে। এখানে এত সুন্দর করে সাজানো আছে, মনে হচ্ছে যেন ছেকে যাই। কিন্তু সেই সময়কার কথা ভাবুন একবার, কি অন্ধকার ছিল, কি কষ্ট ছিল। আরো অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু এই ভিডিওতে আর কত দেখাবো। আপনারা নিজেরা বরঞ্চ দেখে যান, যা দেখবেন আজীবন মনে থাকবে। এখানে আর কি কার্টুন আকারে বিপ্লবীদের আন্দোলন, শেষ পরিণতি সবই তুলে ধরা হয়েছে। প্রচুর সময় লাগবে এখানে সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলে। বিপ্লবী দীনেশ গুপ্তর ব্যবহৃত বন্দুকের আদলে তৈরি বন্দুক। লাইট অ্যান্ড সাউন্ড শো এখানেই হবে 6:30 থেকে। এই হচ্ছে সমস্ত বসার জায়গা। আপনারা চেষ্টা করবেন বিকেল 3-4টের মধ্যে এখানে প্রবেশ করতে, তাহলে সন্ধ্যার লাইট অ্যান্ড সাউন্ড দেখে বাড়ি ফিরতে পারবেন। বর্তমানে একটাই শো হচ্ছে, সন্ধে 6:30টায়। খোলা মাঠেই হবে, যদি বৃষ্টি হয় বললো বন্ধ করে দেবে মধ্যিখানে, তারপরে পরে ওরা একটা টোকেন কিছু দেবে,
মানে অন্যদিন এসে দেখে গেলেই হবে। এখন হচ্ছে কপাল, সকাল থেকে তো অনেক বৃষ্টি হয়েছে, এখন যাতে মামাকড় না হয়, কি বলেন? অনুষ্ঠান চলাকালীন আপনাদের মোবাইল ফোন নীরব বা নিষ্ক্রিয় করে রাখতে অনুরোধ জানাচ্ছি। মুক্তির মন্দির সোপানতলে সেই নিহিত ইতিহাসের সাক্ষ্য দেওয়ার অঙ্গীকার আমার। ফেরো, শ্বাস নাও জোরে। ভালো হয়ে কি লাভ ডাক্তারবাবু? না, যা দেখলাম আর যা অনুভব করলাম তা ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। আপনারা এখানে এসে সচক্ষে দেখলে তবেই বুঝতে পারবেন। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আজকে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য জায়গায়, অন্যভাবে। চলি কেমন? আজকের বৈদ্যুতিক আলোর দ্বারা আলিপুর জেল মিউজিয়ামকে আকর্ষণীয় রূপ দেওয়া হয়েছে, কিন্তু একদিন এই আলিপুর সেন্ট্রাল জেলটা কত মায়ের বুক ফাটা কান্না শরীরে বহন করে মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে থাকতো।